আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। আগামী বছরের জানুয়ারির মধ্যেই এ বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছে বিএনপি নেতারা। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকছে। বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এবারে জানাবো সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের বিচার করতে না পারা। বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই আন্দোলনে নিহত শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা। গত ১৬ বছর আমরা একটা স্বৈরাচার সিস্টেমকে চালু রাখতে সহযোগিতা করেছি, এ দায় আমাদের সবার। জানাবো রাজধানীতে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত প্রহসনমূলক সব মামলা নিঃশর্ত প্রত্যাহার এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাকে ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদবঞ্চিত নেতারা। এবারে থাকছে বর্ষসেরা বাংলাদেশ। ইকোনমিস্টের এবারের বর্ষসেরা দেশের খেতাব নিজেদের করে নিয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। প্রভাবশালী ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকারের উৎখাত করবার কারণেই বাংলাদেশকে এমন স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিকে শর্ষায় ভিজিডি চাল ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার পদ স্থগিত। যশোরের শর্ষা উপজেলার বাগ আছড়া এলাকায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার দলীয় পদ স্থগিত এবং শোকজ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের তেল আবিবে ইয়েমেন থেকে মিসাইল হামলা, ১৪ জন আহত। ইসরায়েলের বাণিজ্যিক এবং কূটনৈতিক কেন্দ্র তেল আবিবে শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল আঘাত এনেছে। এটি ছিল এক ধরনের বিরল ঘটনা, কারণ শহরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। আগামী বছরের জানুয়ারির মধ্যেই এই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে। বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশে নানা অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন এবং আন্দোলন ইস্যুতে নতুন কৌশল ঠিক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি, নির্বাচন এবং মাঠের কর্মসূচির বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসছে। আজ থেকে বৈঠক শুরু হতে যাচ্ছে। সমমনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্তত ৫০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হবার কথা রয়েছে। সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠকের তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য। এদিকে শুক্রবার লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হবার কথা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাবার কথা। এর আগে সালাউদ্দিন আহমেদের লন্ডন সফরও অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে লিয়াজো কমিটির সদস্য দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক হবে। নির্বাচন সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হবে। সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের বিচার করতে না পারা সার্জিস আলম। বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে নিহত শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা। গত ১৬ বছরে আমরা একটা স্বৈরাচার সিস্টেমকে চালু রাখতে সহযোগিতা করেছি, এর দায় আমাদের সবার। শুক্রবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন। সার্জিস বলেন, জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের
কর্মকাণ্ডের কারণে পুলিশের ইমেজ সংকটে রয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে। তিনি বলেন, পুলিশ চাইলেই সবকিছু করা সম্ভব। তাদের প্রভাব মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি থাকে। বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিনের জন্য হলেও সহযোগিতার জন্য এসেছেন, তারা আবার চলে যাবেন। পুরো বাংলাদেশে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করবার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কোনো বাহিনী সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি তাদের কাছেই চাওয়াগুলো বেশি হয়। আমরা এখনো আপনাদের প্রতি আস্থা হারাইনি। আমরা আস্থাটা রাখতে চাই, পারব কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তিনি বলেন, আমরা চাই আমাদের শহীদ পরিবারে যারা রয়েছেন সেক্টর একটা জায়গা থেকে তাদের দায়িত্ব দেওয়াটা খুব টাফ। আমরা তাও চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেক জেলা পর্যায়ে যদি প্রত্যেক জেলায় যেসব শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে, জেলা প্রশাসন এবং পুলিশসহ অন্যান্য স্টক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নিই, আমাদের জন্য তা সহজ হয়ে যায়। তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকুরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আপনাদের অনুরোধ করব, আপনাদের কাজের মধ্য দিয়ে আপনারা তাদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, আমরা আপনাদের কথা দিতে চাই, জীবনের বিনিময়ে হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করবার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। রাজধানীতে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত প্রশ্নমূলক মামলা নিঃশর্ত প্রত্যাহার এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পদবঞ্চিতরা। বিকেলে নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়। বর্ষসেরা বাংলাদেশ। ইকোনমিস্টের এবারের বর্ষসেরা খেতাব নিজেদের করে নিয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। প্রভাবশালী ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার উৎখাত করবার কারণেই বাংলাদেশকে এমন স্বীকৃতি দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণ আন্দোলনের অংশীজনরা বলছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতিকে তারা জনগণের কাছে ফিরিয়ে দেবেন। আর স্বীকৃতি ধরে রাখতে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। এই স্বীকৃতির ভেতরে সরকারের জন্য শঙ্কার বার্তা রয়েছে বলেও মত তাদের। দ্য ইকোনমিস্ট বলছে, আমাদের বিজয়ী বাংলাদেশ, যে দেশ একজন স্বৈরাচারকে উৎখাত করেছে। গত অগাস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে রাজপথে বিক্ষোভের মুখে ১৫ বছর ধরে ১৭.৫ কোটি মানুষের দেশ শাসন করা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশকে বর্ষসেরা স্বীকৃতি দিয়েছে ইকোনমিস্ট। আমাদের বিজয় বাংলাদেশ, তারাও এক স্বৈর শাসককে উৎখাত করেছে। গত অগাস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি গত ১৭.৫ কোটি মানুষের দেশটিকে ১৫ বছর ধরে শাসন করেন। দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা তিনি। একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন, নির্বাচনে জালিয়াতি করেন, বিরোধীদের কারাগারে ভরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশনা দেন। আর তার আমলেই বিরাট অঙ্কের অর্থের আত্মসাৎ করা হয়। ছাত্র জনতার হাত ধরে এই অর্জন এসেছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি সময়ের আলোকে বলেন, আমরা সাহস দেখিয়ে বিপ্লব ঘটিয়েছি, সেই বিপ্লবী সত্তাকে স্বীকৃতি দিয়েছে। আমরা সবাই মিলে ফ্যাসিবাদকে পালাতে বাধ্য করেছি বলে এত বড় অর্জন এসেছে। ইকোনমিস্ট তাও উল্লেখ করেছে। আমি মনে করি এই অর্জন বিপ্লবের মান বাড়িয়েছে। জুলাই আগস্টের বিপ্লবকে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। নানা কারণে নিঃসন্দেহে এর গুরুত্ব অনেক। এটাকে ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে সকলকে। গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত এবং ভবিষ্যৎ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে এই অর্জনকে ধরে রাখতে হবে। ষড়যন্ত্র এবং শত্রু পক্ষ নিয়ে সতর্ক থাকতে হবে। এক যুগেরও বেশি সময় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে সিরিয়ার মৃত্যু হয়েছে ৬ লাখেরও মতো মানুষ। স্বৈর শাসকের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটেছে। স্বৈর শাসক বাশার আল আসাদকে হটিয়ে দেশটি শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহীরা। সেই বিদ্রোহীদেরকেই টপকিয়ে ২৪-এর বর্ষসেরা দেশের মুকুট বাংলাদেশের। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত ইকোনমিস্ট প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী এবং নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়, বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের তেল আবিবে ইয়েমেন থেকে মিসাইল হামলা, ১৪ জন নিহত, ১৪ জন আহত। ইসরায়েলের বাণিজ্যিক এবং কূটনৈতিক কেন্দ্র তেল আবিবে শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল আঘাত এনেছে। এটি ছিল এক বিরল ঘটনা, কারণ শহরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মতে মিসাইলটি তেল আবিবের দক্ষিণে জাভা এলাকাতে আঘাত এনেছে এবং সেন্ট্রাল ইসরায়েলের সাইরেন বাজানোর কিছু সময় পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটিকে আটকাতে ব্যর্থ হয়। ফলস্বরূপ এই হামলায় ১৪ জন আহত হয়েছেন, এমনটাই জানিয়েছে
ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডাম জরুরি সেবা। তেল আবিবের এই ধরনের হামলা বিরল, কারণ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। তবে গত বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া আরেকটি মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়, যার ফলে তেল আবিবের কাছে একটি স্কুলের ক্ষতি হয়েছে। এছাড়া নভেম্বরে হিজবুল্লাহ রকেটের খণ্ডাংশ তেল আবিবের একটি ভবনে আঘাত হানে এবং জুলাই মাসে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী তেল আবিবে একটি ড্রোন হামলা চালিয়েছিল, যা ছিল শহরের উপর তাদের প্রথম হামলা। এই হামলাগুলি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠিন করে তুলেছে এবং শহরের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।